এক বছরের ব্যবধানে বিশ্ববাজারে চালের দাম মান ভেদে ১৯% পর্যন্ত কমলেও দেশের বাজারে উল্টো বেড়েছে ৫.৫% পর্যন্ত। একইভাবে পাম অয়েল, মসুর ডাল, রসুনসহ বেশ কয়েকটি পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের দাম কমলেও বাংলাদেশে তা বেশি রয়েছে। সরকারের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এ বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার মেজবাহুল হক। তার কাছ থেকে বিস্তারিত জানবো। মেজবাহুল হক, সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাই, চালের দাম নিয়ে আসলে উল্টো পথে বাংলাদেশ কেন হচ্ছে? এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে। চাল আমাদের অধিকাংশ দেশে উৎপাদন হয়, আবার সময় সময় আমদানি করতে হয়। তো আমাদের যে উৎপাদন ব্যয় একটা এখানে বিষয় আছে। তারপর আমাদের বাজার ব্যবস্থাপনা, মানে আমাদের দেশে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত আসতে বেশ কিছু মধ্যস্থভোগী থাকে। আবার আমরা অনেক সময় যখন আমদানির প্রয়োজন হয় তখন আমাদের ২-৩টা মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয় থাকে, ওই সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হয়। এই কারণে যৌক্তিক সময়ে আমদানি হয় না। সবথেকে বড় কথা, আমাদের বাজার ব্যবস্থাপনা দুর্বলতার কারণে আমাদের একটা সিন্ডিকেট প্রচলিত খুব কথা, সেটাও এখানে বেশ প্রভাব ফেলে। সেই কারণে সার্বিকভাবে আমরা বৈশ্বিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আমাদের দেশে চালের দাম থাকে না। বৈশ্বিক বাজারে কমলে, যখন বৈশ্বিক বাজারে বাড়ে তখন বাংলাদেশেও বাড়ে, এটা স্বাভাবিকভাবেই সবাই করে। কিন্তু যখন কমে সেটার সুফল খুব কম পাওয়া যায় এইসব দুর্বলতাগুলোর কারণে। বিশ্ববাজারে এখন চালের দাম কেমন আছে, বাংলাদেশের কেমন আছে? বিশ্ববাজারে হলে আপনি জানেন, বাংলাদেশের দ্রব্যমূল্য বাজার পরিস্থিতি সংক্রান্ত একটা সরকারের সবথেকে বড় একটা টাস্ক ফোর্স আছে। তারা সেখানে সভাপতি হচ্ছে বাণিজ্য মন্ত্রী, যেটার মিটিং ছিল গতকালকে। সেখানে বিশেষ করে যখন গুরুত্বপূর্ণ সময়গুলো, যেমন রোজা, তারপর ঈদ, আরও যখন ক্রাইসিস মোমেন্টে কমিটিটার মিটিং হয়, সেখানে বাংলাদেশের যে ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, এরা সব কিছু আইডেন্টিফাই করে কোন বিষয়গুলাই কী কী পর্যালোচনা করতে হবে এবং কী কী সিদ্ধান্ত নিতে হবে। ঠিক সেরকমই গতকালকে একটা সেখানে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। সেখানে গতকাল ২১ এপ্রিল ছিল, তারা ১৯ এপ্রিলকে বেস ধরে একটা ওখানে প্রতিবেদন উপস্থাপন করছে। ওখানে চাল, ডাল সহ চিনি, ভোজ্য তেল সব কিছুরই বিষয়গুলো আসছে। আমরা যদি ওই প্রতিবেদনের তথ্য দিয়ে এখন আলোচনা করি, সেই আলোচনাটা হচ্ছে, সেখানে বলা হয়েছে এক বছর আগে বিশ্ববাজারে চালের দাম ছিল $৫২৯ প্রতি টন। হ্যাঁ, কিন্তু গত ১৯ এপ্রিল সেটা আরও কমে দাঁড়িয়েছে $৪৩৩। বিশ্ববাজারে ১৯% কমেছে। পক্ষান্তরে আপনি বাংলাদেশে ওই একই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, এক বছর আগে বাংলাদেশে যে আমাদের মোটা চাল, সেটা দাম ছিল ৫২ থেকে ৫৭ টাকা। গত ১৯ এপ্রিল সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ থেকে ৬০ টাকা, অর্থাৎ ৫.৫% বেড়েছে। মানে বিশ্ববাজারে যেখানে ১৯% কমলো, সেখানে বাংলাদেশে তো কমেনি, না কমার পরিবর্তে বেড়েছে। একইভাবে আপনার পাম তেল, সেটা বিশ্ববাজারে বেশ কিছু কমেছে, কিন্তু বাংলাদেশে বেড়েছে। অন্য বেশ কিছু পণ্য, আদা, রসুন, পেঁয়াজ, এ ধরনের পণ্য বিশ্ববাজারে বেশি কমেছে, বাংলাদেশেও কিছুটা কমেছে। মানে একটা সামঞ্জস্য যে থাকার বিষয়, সেটা তুলনামূলক কম এই প্রতিবেদন চিত্রে পাওয়া গেছে। দেশে একটি জ্বালানি তেলের সংকট চলছে, সেইটার কোনো প্রভাব পড়েছে কিনা এই আমাদের এই দৈনন্দিন যেই পণ্যগুলো রয়েছে, চাল সহ, মসুরি ডাল সহ, যেগুলো আমরা সাধারণ মানুষের প্রয়োজন হয়, সেগুলোতে কি কোনো প্রভাব পড়েছে কিনা দামের? জ্বালানি তেলের দামের বিষয়টা, এখানে জ্বালানি তেলের দাম বাড়লে এটার মাল্টি প্রভাব পড়ে আর কি। মানে এই পরিবহনের সাথে আবার যে শ্রমিকরা কাজ করে তাদের উপরে, তাদের জীবন সবকিছুই, মানে এক জায়গায় হয়তো আপনি আমাদের যে মূল্যস্ফীতির যে বাস্কেট, সেখানে একটা হিসাব করা হয়, সেখানে জ্বালানিটার খুব কম, অংশগ্রহণ কম, সেখানে চালের অংশগ্রহণ খুব বেশি। কিন্তু ওই জ্বালানিটা যখন চালের উপর ইফেক্ট পড়ে, তখন একটু হলো বেশ খানিকটা পড়ে, সেটা তখন মূল্যস্ফীতি বাড়ে। আবার এটা তো বললাম কয়েক স্তরের প্রভাব পড়ে। সুতরাং আমরা গতকালকে চেষ্টা করছিলাম, তো আমরা আমাদের বাজারে খুব বেশি এখনই প্রভাব পড়েছে এরকম না, কিন্তু আগামীতে এটা প্রভাব পড়ার একটা আশঙ্কা আছে। এবং সেটা পড়লে আমাদের এই যে এখন যে ঊর্ধ্বমূল্যস্ফীতির ভিতরে আছে, সেটা আরও বেশি প্রভাব পড়বে বলে সব শ্রেণীর মানুষই আশঙ্কা প্রকাশ হচ্ছে। আরেকটি বিষয় জানতে চাই, এই যে টাস্ক ফোর্স একটি গঠন করা হয়েছে, এই তাদের যে পর্যবেক্ষণ, তারা কি বলছেন? টাস্ক ফোর্সে
টাস্কফোর্সের টাস্কফোর্সটা এটা সরকারের নিয়মিত একটা নতুন সরকার এসছে, কিন্তু এর আগেও এই একই টাস্কফোর্স সবসময় থাকে। সেই এখন এই নতুন সরকারের জন্য এটা প্রথম টাস্কফোর্সের মিটিং ছিল। সেখানে তাদের পর্যবেক্ষণ হচ্ছে যে আমরা যেমন সাধারণভাবে বা বিভিন্ন গবেষণায় উঠে আসছে যে বিশ্ববাজারে দাম বাড়লেই সে সাথে সাথে বাংলাদেশে যে কোনো পণ্যেরই দাম বাড়ে, কিন্তু যখন কমে তখন কমার অনুপাতটা খুবই কম। তারা সেটা মানে অ্যাকনলেজ করেছে এবং সেই বিষয়টা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটা নিয়ে আলোচনা করেছে। তারপর একটা বিষয় আমাদের থেকে কিছুদিন আগেও আমাদের দেশে ইউক্রেন রাশিয়ার পরে যুদ্ধর পরে একটা আমাদের মুদ্রা বিনিময় হার অনেক একটা ছিল, সমস্যা ছিল। মানে একসময় $80 থাকলো, সেটা 120 টাকায় উঠে গেছিলো। কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছে যে প্রায় 1 বছর বা একটু এদিক ওদিক হলেও প্রায় স্থিতিশীল আছে, মানে এটা একটা ভালো খবর। আবার কিছু কিছু স্থানীয় বাজারেও কিছু কিছু দ্রব্য মূল্য বেড়েছে, খুব ম্যাসিভ আকারে না, কিন্তু কিছু কিছু বেড়েছে। তো এইসব বিষয়গুলাই তারা একটা সমন্বিত উদ্যোগ নেওয়ার, কীভাবে উদ্যোগ নিলে এগুলো মিনিমাইজ করা যায় সেই বিষয়ে তাদের পর্যবেক্ষণে উঠে আসছে। নতুন সরকার গঠন হয়েছে, নতুন বাণিজ্য মন্ত্রী আমরা পেয়েছি। দেশে একটি জ্বালানি সংকটের একটি তীব্র চলছে। সেই ক্ষেত্রে ভবিষ্যতে কি কতটা চ্যালেঞ্জিং হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাতে? এটা দ্রব্যমূল্য মানে এমন একটা বৈশ্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়েছে, আপনি যেটা বললেন যে জ্বালানি সব কিছুরই উপর নির্ভর করে। এখন আমি যদি জানেন আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস আনতে হয়, এলএনজি, সেটাও দ্বিগুণেরও বেশি দাম হয়েছে। আমাদের সব থেকে ডিজেল সব জায়গায় ব্যবহার হয়, কৃষিকাজে ব্যবহার হয়, সব যোগাযোগে ব্যবহার, সেটার দাম বিশ্ববাজারে বেশ বেড়েছে। বাংলাদেশে নতুন সরকার যাতে মূল্যস্ফীতিতে খুব বেশি ইফেক্ট না ফলে, একটা অস্থিতিশীল পরিস্থিতি না হয়, সে কারণে বর্তমান সরকার বেশ কিছুদিন এটা বাড়াবো না বলছিল। কিন্তু একটা পর্যায়ে আমাদের তো বাজেটের হিসাব নিকাশ থাকে সরকারের, সেখানে বিপুল চাপ তৈরি হয়। মানে এটা বাজেট ব্যবস্থাপনা করা সম্ভব হবে না। মানে আপনার এক জায়গায় বরাদ্দ ছিল 30,000 কোটি টাকা, সেটা যদি আপনার প্রয়োজন হয় 80,000 কোটি টাকা, তখন আপনি তো শুধু বাজেট দিয়ে পারবেন না, এটা তো মানুষের উপরে কিছু দিতে হবে। এবং আর একটা বিষয়, আমরা এখন IMF-এর একটা ঋণ প্রোগ্রামের উপরও আছি, সেখানে ভর্তুকি কমানোর একটা বিষয় আসে। সব কিছু মিলিয়ে সর্বশেষ সরকার অকটেন, ডিজেল এবং পেট্রোলের দাম বাড়িয়েছে। এখনও খুব বেশি আকারে বাড়া হয়েছে সেটা বলা যাবে না, কারণ বিশ্বের অন্য দেশ আরও বেশি বাড়িয়েছে। আবার হয়তো বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রেও একটা কমিটি করা হয়েছে নতুন অর্থমন্ত্রীর সভাপতিত্বে, তারাও বিষয়টা পর্যালোচনা করছে। এইসব জিনিসের দাম যদি বাড়ে তাহলে অবশ্যই মানুষের জনজীবন এটা চাপ তৈরি করবে। কিন্তু এটা আমরা সরকারের পক্ষ থেকে জানতে চেষ্টা করছিলাম, তারা বলছে যে এটা আসলে বৈশ্বিক পরিস্থিতি, তাদের কিছুই করার নাই, এখান থেকে কিছু করার, তবে যতটুকু তারা এটাকে কমিয়ে রাখতে পারে সেটাই তাদের চেষ্টা থাকবে। এবং গতকালকে আমরা মন্ত্রীকে প্রশ্ন করছিলাম যে আপনারা কিভাবে, তারা বলছে যে এখন পর্যন্ত তাদের যা বিশ্লেষণ, তাদের পর্যালোচনা, তাদের আমদানি পণ্য সরবরাহ মজুদ স্বাভাবিক আছে, প্যানিক হওয়া মোটামুটি হবে। এবং তারা বলছে তারা একটা জিনিস ইনশিওর করে, আমরা নতুন বাণিজ্য মন্ত্রী কয়েকদিন কথা বলেছে আমাদের, আমরা বিশেষ করে যে সিন্ডিকেটের বিষয়ে বলছিলাম, সেই সিন্ডিকেটের বিষয়ে বলছে যে 18 কোটি মানুষের দেশ। আমাদের দেশে বাজার ব্যবস্থা এমন যে আপনি কিছু ভোজ্য তেল বা চিনি, এই যে যারা আমদানি করে, বা চাল যখন ম্যাসিভ আকারে আমদানি করা লাগে, এটা খুব বেশি উন্মুক্ত করে দিলেও মানে একটা মনোপলি সিস্টেম দাঁড়িয়ে গেছে। বড় বড় কোম্পানি, হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠানই সেগুলো আমদানি করতে সক্ষম হয়। তো তাদের হাতে যাতে 18 কোটি মানুষ জিম্মি না যায়, জিম্মি না হইতে হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, এমনটি আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। গতকালকের যে বৈঠকটি হলো টাস্কফোর্সে, সেখানে মোটা দাগে কি সিদ্ধান্ত আসলো? আমরা যদি মোটা দাগের সিদ্ধান্তের কথা বলি, তাহলে আপনারা এখানে একটা বড় সিদ্ধান্ত আসে, যেটা আমরা সবসময় ধারণা করি যে এই যে অল্প হলেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, অল্প বা যেটা বাড়ানো হয়েছে, এটাকে পুঁজি করে যাতে অতিরিক্ত বাড়ানো না হয়, এ বিষয়টা তারা যথাযথভাবে দেখভাল করবে। আমাদের বাংলাদেশের মতো, বা বাংলাদেশে বিশেষ করে মজুতদারির একটা খুব প্রভাব থাকে যে আমি আগামী 1 মাস পর এই জিনিসটা দাম বেড়ে যেতে পারে, সুতরাং এই জিনিসটা আমি ওটা মজুদ করে রাখলাম, এটা অবৈধ মজুদ বলা হয়। এ ধরনের মজুদ যাতে কেউ করতে না পারে সে বিষয়ে সারা দেশের আইনশৃঙ্খলা বাহিনী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ এগুলোকে আরও কার্যকর জোরদার করতে হবে। এবং সার্বিকভাবে তাদের একটা চেষ্টা সরকারের যে
পণ্য যে সরবরাহ ব্যবস্থায় যাতে সরবরাহ চেনে যাতে ঘাটতি না হয় সে কারণে সব ধরনের তারা উদ্যোগ নেবে এমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছে। আমরাও সেটি প্রত্যাশা করব সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যেই যেন এসব পণ্য কিনতে পারেন তারা। মিসবাহুল হক, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।